পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতেই ইসরাতের সাথে দেখা হয়ে গেল। ওর মায়ের সঙ্গে এসেছে। ইজানের সাথে প্রথম আলাপ ইসরাতের আম্মুর। পরিচয় করিয়ে দিলে কুশল বিনিময় করলো ইজান। ভেতরে ঢোকার মিনিট খানিক আগে মুশফিকা এসে পৌঁছালো। দুটো বড় সাইজের ক্যাডবেরি অনুজা ও ইসরাতের হাতে দিয়ে বলল, শুভকামনা রইল প্রিয়রা, ইনশাল্লাহ ভালো হবে পরীক্ষা। তারপর সকলের চোখ এড়িয়ে ইসরাতের কানে কানে বলল, শুভকামনা রইল আমার দিবরের পক্ষ থেকে, টেনশন করো না। ইসরাত হতভম্ব। অবাক চোখে তাকাতেই মুশফিকা হেসে ইশারা করতেই ইসরাতের চোখে পড়ল রোদ চশমায় আটা শ্যামবনে সেই গম্ভীর মুখখানা। রক্ত ছলকে উঠলে যেন। বেশিক্ষণ দেখা হলো না তার। ঘন্টার আওয়াজ কানে বাজতেই তড়িঘড়ি করে ভেতরে ঢুকে পড়তে হলো। প্রবাদ আছে, সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। সময় এবং পানি স্রোত দুই বয়ে চলে তার আপন গতিতে। প্রকৃতির কোনো পরিবর্তনই তাদের থামাতে পারে না। তেমনি ইজান অনুজা দম্পতির জীবন থেকে কেটে গিয়েছে ৬টি মাস। সময়ের সাথে ব্যস্ততা বেড়েছে ইজানের জীবনে। সে এখন ২৩-এর তাগড়া যুবক, পুষ্ট শরীর। পড়াশোনার পাশাপাশি বাবার ব্যবসার হালও কিছু ধরেছে। এমনিতে সে পড়াশোনার শেষে বাবার ব্যবসায় দেখাশোনা করত, কিন্তু দায়িত্ব যখন ক্যারিয়ার গড়ার আগেই ঘাড়ে এসে পড়েছে, তাই বেকার বসে না থেকে তাই বাবার কাজে সাহায্য সহযোগিতা করছে। রমিজউদ্দিন অবশ্য নিষেধ করেছিলেন, কিন্তু ইজান তার সিদ্ধান্তে অনড়। সে বাবার ছেলে, তার পয়সায় খেতেই পারে, কিন্তু স্ত্রী সহ তো নয়। নিজে উপার্জিত অর্থে প্রেয়সীর জন্য কিছু কেনার আনন্দ দুনিয়াতে আর খুঁজে পাওয়া যায় না। অনুযাও এগিয়ে চলেছে সময়ের তালে। সে এখন ষোড়শী কিশোরী থেকে 17তে গিয়ে ঠেকেছে। মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে পা দিয়েছে উচ্চ মাধ্যমিকে। পড়াশোনার সংসার দুটোই সমান গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে। ব্যস্ততা তার খুব কম নয়। স্বামী স্ত্রীর মধ্যে ভাব ভালোবাসা যেমন আকাশ ছোঁয়া, তেমনি ঝগড়াও কিছু কম হয় না। আজ আরে কাল ভাব। সম্পর্ক এখন আপনি থেকে তুমিতে গড়িয়েছে, কিন্তু গত রাতে হওয়া ঝগড়ার তীব্রতা খানিকটা বেশি ছিল। ফলস্বরূপ অনুজা এখন মায়ের বাসায় অবস্থান করছে। ইজান সন্ধ্যায় বাসায় ফিরে সারা বাড়ি এক চক্কর দেওয়ার পরও কোথাও অনুজা নামক মেয়েটিকে ছায়া দেখতে পেল না। বুঝতে অসুবিধা হলো না তার কিশোরী রেগে পিত্রালয়ে গিয়ে অবস্থান করেছে। অনুজা বাসায় নেই যেন চুপ রইল ইজান। পাছে মা ঝগড়ার বিষয়ে কিছু জেনে যান। স্বামী স্ত্রীর মধ্যকার ঝুট ঝামেলা নিজেদের মধ্যে রাখাই উত্তম মনে করে ইজান। বাসায় ফাতিমা বেগম, জামিলা বাসায় থাকলেও ইজানের নিজেকে একেবারে একা নিঃসঙ্গ লাগছে। মনে হচ্ছে খুব মূল্যবান কিছুর অনুপস্থিত। জানা থাকলে তার ঘর মন দুটোই শূন্য মৃত্যুপ্রায়। মাগরিবের নামাজ শেষে মন খারাপ করে রুমে বসেছিল ইজান। ফাতিমা বেগম চায়ের কাপ নিয়ে এলেন ছেলের রুমে। ছেলের মন খারাপে ঠোঁট এলিয়ে আসলেন তিনি। একবেলা বউ নেই, ছেলের মুখ শুকিয়ে আমশক্ত হয়ে গিয়েছে। ধোয়া ওঠা গরম চায়ের কাপ ছেলের দিকে বাড়িয়ে দিয়ে বলেন, ফিরে এলেই হয়, শুধু শুধু মন খারাপের কোনো দরকার আছে? যাকে ছাড়া আমার ছেলের একবেলা চলে না, তার সাথে মিছে ঝগড়া কেন? মায়ের থেকে হাত বাড়িয়ে কাপ নিয়ে লাজুক হাসে ইজান। যা, মা ঠিক পেয়ে গেলেন তবে। ফাতিমা বেগম বলেন, সম্পর্কে মান অভিমান থাকবে, এটাও খুব অস্বাভাবিক কিছু নয়। সব সম্পর্কই হয়, যেখানে ভাব ভালোবাসা বিদ্যমান সেখানেই ঝুট ঝামেলা। কিন্তু বাবা, সবসময় মনে রাখতে হবে, রাগের বশে কখনো এমন কথা বলা যাবে না যে কথা সঙ্গিনীর মন ভাগে। তবে অনুজা কিন্তু ভারী বুদ্ধিমান। মায়ের কাছে যাওয়ার সময় এমনভাবে গেল যেন সে খুব খুশি। ঝগড়ার ছিটে ফোটাও তার মধ্যে নেই। আমার কাছে অনুমতি নিয়েই তবে গিয়েছে। আমি বলি কি, যাও গিয়ে আমার ঘরের আলোকে নিয়ে এসো। ইজান শুকনো কণ্ঠে বলল, আমি গেলেই কি সে আসবে? গিয়েই দেখো। প্রিয় মানুষের মুখ দেখলে পৃথিবীর কোনো মেয়ে মানুষই তার রাগ ধরে রাখতে পারে না। যেটা থাকে ওটা মিথ্যা, আর মুখ শুকনো করে থাকতে হবে না। যাও এখন। ফাতিমা বেগম ছেলেকে তাড়া দিয়ে বেরিয়ে গেলেন। ইজান তড়িঘড়ি করে পরনের টি শার্ট বদলে সফেদ রঙা একটা নতুন টি শার্ট গায়ে জড়ালো। এই টি শার্টটি অনুজার খুব পছন্দের। গায়ে সুগন্ধি আতর মেখে শাশুড়ির বাসার দিকে রওনা হলো। দুবার কলিং বেল বাজতেই আইরিন রহমান দরজা খুলে দিলেন। ইজান শুকনো হাসল। মেয়ের জামাইকে দেখে খুব খুশি হলেন আইরিন রহমান।
ইজানের দুহাত ভর্তি চিপস, চকলেট আর ফলমূলের প্যাকেট। ইজানকে দেখে ইয়াস এসে জড়িয়ে ধরল। অনিশাও গুটি গুটি পায়ে দুলুর সন্নিকটে এসে দাঁড়ালো। পছন্দের খাবার প্যাকেট চোখে পড়তেই ভাই বোনের চোখ চকচক করে উঠল। আইরিন রহমান একমাত্র জামাই আপ্যায়নে ব্যস্ত হয়ে পড়লেন। অনুজাকে ডাকতে নিলে ইজান নিষেধ করলো, বলল, এত ব্যস্ত হতে হবে না আন্টি, অনুজা রুমে না? আইরিন রহমান মাথা দুলালেন। ইজান আর কথা না বাড়িয়ে তার অভিমানী প্রেয়সীর দিকে এগিয়ে গেল। জানালার দিকে মুখ করে চুপটি করে বসে আছে অনুজা। ইজান নিঃশব্দে রুমে ঢুকে প্রথমেই দরজা বন্ধ করে দিল, তারপর গুটি গুটি পায়ে অভিমানের দিকে এগুলো। অনুজা তখনও দৃষ্টি স্থির রেখে প্রকৃতি দেখাই মগ্ন। ইজান মুখে একটি শব্দ উচ্চারণ না করে স্ত্রীকে আলিঙ্গনে আবদ্ধ করলো। অনুজা কিছুক্ষণ জড় পদার্থের মতো চুপ করে রইল, তারপর ফুপিয়ে কেঁদে উঠল। ইজানের হাতের বাঁধন আর একটু শক্ত হলো। ইজান মুখ ফুটে কিচ্ছু বলল না, প্রেয়সীর অভিমান গলার সময় দিল। অনুজা ভেজা কণ্ঠ নিয়েই বলল, তুমি খুব খুব খারাপ, বুঝলে? এত কষ্ট কেন দাও? তুমি জানো না তোমার দেয়া কষ্ট সহ্য করার মতো সহ্য ক্ষমতা তৈরি হয়নি আমার। এমন করলে দু চোখ যেদিকে চলে যায় যাব, আমার ছায়াটি পর্যন্ত দেখতে পারবে না। স্ত্রীর অভিযোগে কেঁপে উঠল ইজান। অনুতপ্তায় ছেয়ে যায় মুখমণ্ডল। দুহাত অনুজার মুখ উঁচিয়ে কাছাকাছি এনে ইজান বলে ওঠে, ভুলেও অমন কথা বলিও না বউ। তুই জানো না হৃদয়ে ঠিক কতখানি জুড়ে তোমার বসবাস? ভেবে দেখেছ? তুমি জানো না তোমাকে জড়িয়ে না ধরে রাতে আমার চোখে ঘুম ধরা দেয় না? একটু ঝগড়া না হয় হয়েছেই, তাই বলে রাগ করে চলে আসতে হবে? প্রত্যুত্তরে কপট রাগ দেখিয়ে অনুজা বলে। 100 বার আসতে হবে। ইজান হাসে। অনুজার ফোলা গাল দুটো আদর করে টেনে দেয়, হাত দুটো মুঠোয় ফুঁড়ে বলে, চলো আজ ঘুরতে যাই, বহুদিন যাওয়া হয় না। অনুজা উৎসুক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ইজান পুনরায় বলে, কি যাবেন আমার সাথে? এখনো রেগে থাকবে? প্রত্যুত্তরে অনুজা কিছু না বলে আলমারি খোলে। হালকা বেগুনি রঙের লংহাতার কুর্তির সাথে হিজাব পেঁচে নেয়। মুখে নিকাবের পরিবর্তে মাস্ক লাগিয়ে ইজানের উদ্দেশ্যে বলে, চলো। ইজান অনুজার হাত ধরে দরজা খুলে বেরিয়ে আসে। এদিকে অনুজাকে তৈরি হতে দেখে আইরিন রহমান বিস্ময় নিয়ে শুধায়, এ কি, কোথায় যাচ্ছিস? আজ এলি, কটা দিন থাকবি? তা না, কোথায় বেরোচ্ছিস? অনুজা বলল, ঘুরতে যাই আম্মু, অনেক দিন যাওয়া হয় না। কিন্তু আমি ভেবেছিলাম তোরা থাকবি, নাস্তা বানিয়েছি, খাবি। আইরিন রহমানের কণ্ঠে মন খারাপের ছাপ। ইজান চট করে সিঙ্গেল সোফার একটাতে বসে পড়ল, বলল, কিছুক্ষণ ঘুরে এখানে চলে আসবো, সমস্যা নেই। আইরিন রহমান হাসি মুখে ইজানকে একটার পর একটা নাস্তা খাইয়ে তারপর ছাড়ল। ফাল্গুনের সন্ধ্যা রাত, পরিষ্কার ঝকঝকে আকাশ, তারারা ঝলমল করছে। অনুজা ইজানের বাইকের পিছনে চেপে বসলো। ইজান বাইক স্টার্ট দেওয়ার আগে একবার বলল, ঠিক মতো বসেছো তো? পিছন থেকে অনুজা অভয় দিতেই ইজান বাইক স্টার্ট দিল। সাই সাই করে বাইক এগিয়ে চলেছে। বাতাসের দমকায় অনুজার হিজাবের কোণা উঠছে। অনুজা ইজানের দিকে একটু চেপে বসলো। রাস্তার দুধারে কর্মব্যস্ত মানুষের ঢল, কৃত্রিম আলোয় ঝকমক করছে গোটা শহর। অনুজার হঠাৎ করে নিজেকে খুব সুখী সুখী লাগছে। অনুজা মনে মনে ভাবে, প্রিয় মানুষটার সান্নিধ্যে বুঝি এত সুখ। ইসরাত তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে মায়ের কার্যকলাপ পর্যবেক্ষণ করছে। তার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে আজ তাকে দেখতে আসবে। তার ভাবনায় খুব একটা ভুল নেই। বেলা একটু গড়াতেই তার ছোট খালা তার ছেলে মেয়ে নিয়ে হাজির। এই শহরে ইসরাত তার ও ছোট খালার পাশাপাশি একই শহরে বাস করে, যার জন্য দু পরিবারের মধ্যে কোনো কিছু হলেই একে অন্যে ছুটে যায়। ইসরাতের ছোট খালা বেশ চটপটে মানুষ। সে দ্রুত কথায় যেমন পটু, তেমনি কাজও। ইসরাত বেলকুনি গিয়ে লক্ষ্য করলো তার মহামান্য পিতা দু হাত ভর্তি বাজার নিয়ে ফিরছেন। ইসরাতের চোখে অশ্রুকণা ভর করেছে। মনের মধ্যে স্পষ্ট হাহাকারের শব্দ। এটা ঠিক, তার কারোর সাথে প্রেমের সম্পর্ক নেই, কিন্তু সেই সাথে এটাও তো অস্বীকার করতে পারে না কোনো রকম মন দেওয়া নেওয়ার সম্পর্কে না জড়িয়েই আইমানকে সে মন দিয়ে বসে আছে। এই গম্ভীর শ্যামবনের সুদর্শন মুখখানা যে তার মনে একেবারে সেটে গিয়েছে। ভুলবে কি করে সে? মানুষটার দূর থেকে করার যত্ন, হুটহাট পার্সেলের সাথে খুব যত্ন নিয়ে লেখা দু লাইনের প্রেমময় চিরকুট, সেসব কি করে অস্বীকার করবে সে? কিন্তু বাবা মাকেই বা সে কি বলবে? অজানা আশঙ্কায় হৃদয় কেঁপে ওঠে ইসরাতে। সে যে আইমান নামক পুরুষটাকে একটু বেশি ভালোবাসে, সেটা বুঝতে তার একটুও সময় লাগে না। শান্তি করে মন খারাপটাও
করা হলো না ইসরাতের। এরই মধ্যেই তার ছোট খালা প্লেট ভর্তি গরম খিচুড়ি নিয়ে হাজির। ঝরঝরে অথচ নরম খিচুড়ি ইসরাতের ভীষণ প্রিয়, সাথে ডিম ভাজি হলে তো কথাই নেই। ইসরাতকে কিছু বলার সুযোগ না দিয়েই ভাতের নলা পাকিয়ে ইসরাতকে খাইয়ে দিতে লাগলেন ছোট খালা, সাথে সমানতালে বকবক করছেন। অতিরিক্ত কথা বলার জন্য ইসরাত তার ছোট খালাকে এড়িয়ে চলতে পছন্দ করে, কিন্তু সে যতই এড়িয়ে চলুক তার ছোট খালা ঠিকই তার চিপকে থাকেন সঙ্গ পেলেই। ইসরাতের মাঝে মাঝে মনে হয় ছোট খালা তার নিজের ছেলে মেয়ের থেকেও বেশি ভালোবাসেন তাকে, যত্ন আদরের কোনো কমতি রাখেন না। মন খারাপের আজ ইসরাতের পেট এমনিতেই ফুলে ফেপে আছে, বেশি খাবার তার পেটে জায়গা হবে না। খাবার গালে থাকা অবস্থায় অস্পষ্ট স্বরে বলে উঠল, আর খেতে পারবো না খালামণি, পেট ভরে গিয়েছে। বেশ পারবি, না খেয়ে খেয়ে চেহারা কি হাল করেছিস মেয়ে? বলি তোর মা কি কোনো খেয়াল থাকে না? হ্যাঁ, মেয়ের চোখ মুখ শুকিয়ে যে কাঠ হয়ে গিয়েছে সে খেয়াল আছে তার? উঠতি বয়স ভাত খাবি 2 প্লেট, তা না 2 লোকমা ভাতে তার পেট ভরে আছে। আমি কোনো কথা শুনবো না, পুরোটা খেতে হবে না। আজ বাড়িতে খুব ব্যস্ততা, এখন ভালো মেয়ের মতো সবটা খাতো। ইসরাতের দুটো বাক্যই পিঠে ছোট খালার একগাদা কথার ইসরাত দমে গেল, চুপচাপ খাবার গিলতে লাগলো। ছোট খালা খাইয়ে যেতেই ইসরাত হাঁপ ছেড়ে বাঁচল। দরজা আটকে তার প্রিয় ডায়েরি নিয়ে বসলো। প্রিয় মানুষের দেওয়া প্রথম উপহার ছিল এটা। হয়তো আজই সেই মানুষটাকে নিয়ে শেষ লেখা হবে এটা। যদি সত্যি তার মনের ভাবনাগুলো সত্যি হয়, তাহলে এই মূল্যবান উপহারগুলো আগুনে পুড়িয়ে ফেলা ছাড়া উপায় কোথায়? টপ টপ করে চোখের কান্নিস বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে, ভিজে যাচ্ছে ডায়েরির সাদা পাতা। নিজের অসত্যের কথা কাউকে বলতে পারছে না, আর বলেও বা লাভ কি? গভীর ধ্যানে মগ্ন হয়ে ইসরাত কলমের আঁচড়ে ফুটিয়ে তুলছিল ডায়েরির সাদা পৃষ্ঠা। হঠাৎ দরজায় করাঘাতে লেখায় মনোযোগ ক্ষুণ্ণ হলো, বিরক্ত হলো সে। কে আসলো আবার? পরপর করাঘাতের শব্দে ইসরাত দরজা খুলতেই চোখে পড়ল অনুজার হাসি মাখা মুখখানা। অনুজাকে দেখে কিছুটা হলেও শান্তি লাগলো ইসরাতের। টেনে ভিতর নিয়ে আসলো অনুজাকে, গভীর আগ্রহ নিয়ে শুধালো, সত্যি করে বলতো অনু, বাড়িতে কি হয়েছে? আমার মন বলছে দেখতে আসবে আজ, কিন্তু কে আসবে, কেন আসবে আমার মাথায় ঢুকছে না। আব্বু আম্মু হঠাৎ করে বিয়ে নিয়ে এত পড়লেন কেন? আমার কিছুই ভালো লাগছে না অনু, তুই তো সব জানিস। অনুজার মধ্যে কোনো হেলদোল লক্ষ্য করা গেল না। সে খুশি মনে বলল, চিন্তার কিছু নেই, মেয়ে বড় হলে পাত্রপক্ষ দেখতে আসবে, এটাই স্বাভাবিক। আন্টি বললেন পছন্দ হলে আজই বিয়ে পড়িয়ে দেবেন। ইসরাত রাগে খামচে ধরল অনুজার হাত। অনুজা ব্যথায় নাকমুখ কুচকে বলল, কি করছিস? হাত ছাড়। আমার বর আমাকে কত আদর করে, সেখানে তুই ডাইনির মতো আছড়ে দিচ্ছিস। দুষ্টু মহিলা, যা গোসল করে আয়, 11টা বেজে গিয়েছে। তারপর তোকে সাজাতে হবে, জুম্মার নামাজ শেষেই মেহমান এসে পড়বেন। একমাত্র বেস্ট ফ্রেন্ডও ইসরাতের মনে দুঃখ বুঝছে না। রাগে দুঃখে চোখে পানিতে থই থই করছে। অনুজা দুষ্ট আসে, তা দেখে অনুজার পিঠে জোরে কিল বসিয়ে দেয় ইসরাত। খানিক বাদেই ইসরাতের আম্মু এলেন, হাতের ট্রেতে খাবার সাজানো, গ্লাসের শরবত আর বাটিতে নুডলস রান্না করা। খাবারের ট্রে বিছানার উপর রেখে বসলেন তিনি, তারপর বললেন, অনুজা খেয়ে নিও মা। আর ইসরাত, তোমাকে বলার সময়ই পেলাম না, মেহমান আসছে, আশা করি ভদ্রভাবে তাদের সামনে যাবে। শেষের কথাগুলো একটু কঠিন করেই বললেন তিনি। ইসরাত মায়ের কথা শুনল চুপটি করে, প্রত্যুত্তরে একটি বাক্য বাইক করল না। যাওয়ার আগে মেয়ের উদ্দেশ্যে বলে গেলেন, গোসলে যাও, আমরা মা বাবা হিসেবে তোমার খারাপ কখনোই চাইবো না। উত্তম পাত্রের সাথে বিয়ে দিতে পারলে তোমারই মঙ্গল। আমরা সবটা বিচার বিবেচনা করেই সিদ্ধান্ত নিয়েছি, আশা করি তোমারও কোনো দ্বিমত থাকবে না। ইসরাত এবারও চুপ। কি বলার থাকতে পারে? অনুজা বলল, আন্টি আপনি যান, এত চিন্তা করবেন না। হঠাৎ করে এমন কথা শুনেও কিছুটা শকে আছে, আশা করি ঠিক হয়ে যাবে। দ্রুত গতিতে বেরিয়ে গেলেন ইসরাতের আম্মু। ইসরাত জড় বস্তু ন্যায় স্থির হয়ে বসে আছে। অনুজা আয়েশ করে নুডলস খেতে ব্যস্ত। বান্ধবীর মন খারাপ, তার যেন কিছুই যায় আসছে না। ইসরাতকে এক প্রকার ঠেলে ওয়াশরুমে পাঠালো। ইসরাত রাগে হুমকি দিল, এর সত্য আমি নিব রে অনুজা, খুব মজা নেওয়া হচ্ছে তাই না? প্রত্যুত্তরে অনুজা হেসে বলল, যদি ইচ্ছে হয় নিস, আমি কিছু মনে করব না। আপাতত গোসলটা করে আমাকে উদ্ধার কর, মেয়েরা চলে আসবে এখুনি, ছেলেরা নামাজ শেষেই আসবেন।
আর দেরি করিস না। ইসরাত গোসল সেরে আসতেই চোখে পড়লো এক গাদা শপিং ব্যাগ। অনুজা এক একটা করে খুলে দেখাতে লাগলো ইসরাতকে, কিন্তু এক ফোঁটাও মনোযোগ নেই ইসরাতের। সে তো উদাস হয়ে জানালার বাইরে স্বচ্ছ আকাশ দেখতে ব্যস্ত। বিয়ের প্রয়োজনীয় সামগ্রী সব অনুজা নিজেই সাজাবে বান্ধবীকে। বিয়ের এতদিনে সে শাড়ি পরা শিখে গিয়েছে। ইসরাতের চরম অনিচ্ছার সত্ত্বেও বিয়ের জন্য তৈরি হতে হলো তাকে। ইসরাতের পছন্দের সব কিছু, তারপরও এসবের কিছু তাকে ছুঁতে পারছে না। মন ভার হয়ে আছে। টকটকে লাল রঙের বেনারসির সাথে লম্বা তোপাট্টা, গলা কান দুটোই খালি, ঠোঁটে টকটকে লাল রঙের লিপস্টিক, মুখে হালকা মেকআপ, চুলগুলো হেয়ার ড্রাই দিয়ে শুকিয়ে সিম্পল করে খোপা দেওয়া, খোপে আর্টিফিশিয়াল বেলি ফুলের গাজা, সব মিলে দুধ সাদা বর্ণের ইসরাতকে চমৎকার লাগছে। সাজানোর শেষে অনুজা বলল, আয় কটা ছবি তুলে রাখি, পরে সময় হবে না। যা সুন্দর লাগছে তোকে, আমি নিশ্চিত তোকে দেখে হার্ট ফেল না হয়। অনুজার রসিকতায় ইসরাতের মুখভঙ্গির পরিবর্তন হলো না। সে চোখ মুখ শক্ত করে বসে রইল, যেখানে বিয়েটাই হচ্ছে নিজের অমতে। সে বিয়েতে গদগদ হয়ে ছবি তোলার কোনো প্রশ্নই আসে না। ইসরাত রাগে মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল। অনুজা জোর করে কয়েকটা ছবি তুলে তবেই ছাড়লো। এদিকে দরজার ওপাশ থেকে একটা বাচ্চা হাতের ঠকঠক শব্দ। অনুজা গিয়ে দরজা খুলে ছোট্ট আরুকে দেখতে পেল। ঠোঁটের হাসি চওড়া হলো তার। আরুকে কোলে নিয়ে বিছানা এক পাশে এনে বসালো। ইসরাত হতভম্ব, বিস্ময় নিয়ে শুধালো, ও এখানে কেন? ওদের দাওয়াত দেওয়া হয়েছে নাকি? অনুজা কিছু না বলে মিটমিটিয়ে হাসে। বোকা ইসরাত তখনও বোঝে না। ইসরাতের ভুল ভাঙে যখন বর হিসেবে নিজের পছন্দের মানুষটাকে দেখতে পায়। আবেগের চোখে পানি চলে আসে তার। অভিমানী দৃষ্টিতে অনুজার দিকে তাকায়। অনুজা হাসে। ইসরাতের চোখে পানি, মুখে হাসি। আইমানের পাশে নিয়ে বসায় ইসরাতকে। কবুল বলার সময় একটুও সময় না করে পরপর 3 বার কবুল বলে ইসরাত। পরে নিজেই লজ্জা পায়। আবেগে জ্ঞান হারিয়ে ফেলেছে সে। চারপাশ অবলোকন করে বুঝলো অনুষ্ঠান ঘরোয়া হলেও আয়োজনে কমতি নেই। এক এক করে চেনা মুখগুলো চোখে পড়ল। বিপরীত পাশের সোফায় মুশফিকা বসে আছে। ইসরাত সেদিকে তাকাতেই দুষ্টু হাসে মুশফিকা। লজ্জায় রাঙ্গা হয়ে ওঠে ইসরাতের সুন্দর গাল দুটো। চোখের নজর এড়িয়ে ইসরাতের কোমল হাত দুখানা নিজের হাতের মুঠোয় পুরে নেয় আহিমন। নববধূর সন্নিকটে গিয়ে শুধায়, চমক কেমন লাগলো কিশোরী? লাজুক হাসে ইসরাত, কিন্তু মুখ ফুটে বলে, খুবই বাজে, খুব কষ্ট দিয়েছিস আমাকে। ইসরাতের হাত দুটো শক্ত করে ধরে আহিমন বলে, ভালো কিছু পেতে হলে এইটুকু কষ্ট তো করতেই হবে, তাই না? অবশেষে তুমি একমাত্রই আমার হলে, আলহামদুলিল্লাহ। ইসরাতও মৃদু স্বরে বলে, আলহামদুলিল্লাহ।